অফিসের এক ব্যস্ত সকাল। এসকে লাক্সের দরজা খোলা মাত্রই নেমে এলো ঝড়। এসকে হেডকোয়ার্টার যেন সকাল থেকে আলো ঝলমল করছে। কাচের দেয়াল দিয়ে ঢুকে পড়েছে রোদের কণা, আলোয় ভেসে যাচ্ছে প্রতিটি করিডোর। অথচ ভেতরের পরিবেশটা রোদের মতো শান্ত নয়। ভেতরে যেন ছোটখাটো একটা ঝড় বয়ে যাচ্ছে, কারণ দ্য শোল্ড অফ এসকে শুট ভাইরাল হয়ে গেছে। কাল রাতের ছবি আর ভিডিও শুটগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আজ সকাল থেকে ইনবক্স ভর্তি মেসেজ। ইমেলের সার্ভার প্রায় ক্রাশের পথে। অর্ডারের নোটিফিকেশন এমন গতিতে আসছে যেন কেউ রিফ্রেশ না করেও বারবার পেজ আপডেট হয়ে যাচ্ছে। কে এই মেয়েটি? সাদা শাড়িতে, খোলা চুলে, সূর্য কিরণে ঝিলমিল মুখ। তার চোখে এমন এক গল্প আছে যেটা এক ঝলক দেখলেই মানুষ আটকে যায়। She looked like a mystery woman in sleep. এক ব্রিটিশ ফ্যাশন ব্লগার টুইট করে লিখেছেন, দেশ বিদেশে ব্র্যান্ড থেকে প্রস্তাব আসছে, উই ওয়ান্ট হার অ্যাজ এ আওয়ার মেস। সবার একটা প্রশ্ন, হু ইজ দিস সোলফুল ওম্যান? কিন্তু শেহরাজ খান এসকের রাগে স্ট্রাইক সিও আজ একই মানুষ। তিনি জানেন শুটে যার মুখ আড়ালে তার নাম সুমাইয়া জাহান। তিনি জানেন মেয়েটি তার স্ত্রী, কিন্তু তিনি এই রহস্যময় নারীকে সামনে আনবে না। কোনো রকম এই পাবলিসিটি তার জন্য বরাদ্দ না। সুম শুধুই তার, শুধু তার ভালোবাসা, তার মায়া, তার পৃথিবী। সকাল 9:05। শেহরাজ স্কার্টিং করে ঢুকেছে অফিসে। ধূসর শার্ট, হাতা গোটানো, হাতে রোল্যাক্স ঘড়ি, মুখে চিরচারিত গম্ভীর অভিব্যক্তি। মাথায় আজ সামান্য চুল এলোমেলো, চোখের নিচে হালকা ক্লান্তি। সুমুর একগুঁয়ে আদরে সকাল সকাল একটা স্যান্ডউইচ খেয়ে এসেছে। অফিসের অবস্থা শুনে ব্রেকফাস্টও ঠিকমতো করতে পারেনি সে। সুমু অনেক করে বলেছিল, খান সাহেব খালি পেটে যাবেন না প্লিজ, একটা কিছু তো খেয়ে যান। শেহরাজ গম্ভীর মুখে কিছু না বলে খেয়ে নিয়েছিল। শুধু যাওয়ার সময় সুমুর কপাল একটা চুমু দিয়ে বলেছিল, সুইটহার্ট, নিজের খেয়াল রেখো, বিকালে নিতে আসবো। 9:30। এসকে বোর্ডরুম। স্যান্ডি টেবিলের উপর ল্যাপটপ খুলে বসে আছে। চারিদিকে একসাথে 5টা স্ক্রিন চলতেছে। পিআর টিম লাইন ধরে দাঁড়িয়ে। ডিজাইন টিমের মুখে তীব্র উত্তেজনা, কিন্তু ভেতরে চাপা দুশ্চিন্তা। শেহরাজ মাথা নিচু করে কিছুক্ষণ সব শুনছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, শাট এভরিথিং ডাউন, নো ফার্দার ফটোজ অফ হার। সবার মুখে পাথর। স্যান্ডি ফিসফিস করে বলে, কিন্তু স্যার, কোরিয়ার সরাসরি অনুরোধ পাঠিয়েছে, তারা তাদের মিস্টেক বিউটি কলামে তাকে স্থান দিতে চায়। এটা বিশাল। শেহরাজ এক দৃষ্টিতে তাকালো। শি ইজ নট ফর সেল। 11:15। কনফারেন্স রুম। ব্র্যান্ড মিটিং চলছে। আয়ুব, নিহাল, শারবাজ, রাহিন সবাই এসে গেছে। নতুন লাইন এসকে কোড এর লুকবুক ডিজাইন হচ্ছে, অথচ সবাই বুঝতেছে এসকে লুকসের ভাইরাল শুট ছাপিয়ে কিছুই নেই এখন। রহস্যময় মেয়েটার ছবি দেখে ইউরোপিয়ান রিটেলাররা রিস্টক চাচ্ছেন। মিডল ইস্টের ইনফ্লুয়েন্সাররা জানতে চাইছে ইজ শি ওমেন। রিসান ফোনে বলছে, স্যার, কাতার থেকে 50টা ফ্রি অর্ডার এসেছে, সবই মায়াবতী কালেকশনের। আরবাজ খুনসুটি করে ফিসফিসিয়ে বলল, ভাই, ফেস না দেখেও ভাবি যে তো ভাইরাল। সেরাজ চোখ তুলে তাকালো না, শুধু বলল, ওয়ার্ক নট ওয়ার্ডস। 12:40। পেটটা হালকা ডাক দিচ্ছে। স্যান্ডউইচটা ছোট ছিল আর এখন লাঞ্চও আনিনি। সুমুর ফোন এসেছিল একবার, সিরাজ ফোনের কাছে ছিল না বলে রিসিভ করতে পারেনি। পরে সুমু মেসেজে লিখেছে, লাঞ্চ টাইম খান সাহেব, আই কিপড ইয়োর ফেভারিট চিকেন রেপ রেডি, ওয়ান্ট মি টু ব্রিং ইট টু দ্য অফিস? সিরাজ এক হাত দিয়ে ফোনের স্ক্রিন ছুঁয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর টাইপ করে, নো নিড সুইটহার্ট, স্টে হোম রেস্ট। মেসেজটা পড়ে সুমু কিছুক্ষণ চুপ করে থাকলো। কিছুটা ভেবে সে সিদ্ধান্ত নিল সে আজ খাবার নিয়ে অফিসে যাবে, যেই ভাবে সেই কাজ। দুপুর টাইমে সকলে খেয়ে ঘুমাচ্ছে, সুমু নিজেও এখনো খায়নি। সে ফোনটা নিয়ে তার শাশুড়ির ফোনে মেসেজ দিল। মেসেজ, আপনার ছেলে সকালে ঠিকমতো খেয়ে বের হয়নি, আজ তার কাজের অনেক চাপ। আমি জানি সে দুপুরে লাঞ্চটাও করার সময় পাবে না। আপনারা ঘুমাচ্ছেন তাই আর কাউকে ডেকে তুলে বিরক্ত করলাম না। আমি আপনার ছেলের অফিসে খাবার নিয়ে যাচ্ছি। আমি জানি ঘুম থেকে উঠে আপনি আমার এই মেজাজটা দেখলে রাগ করে যাবেন।
রেগে যাবেন, কিন্তু আমার কিছুই করার নেই আম্মু। এক আল্লাহ আর দুই আমার খান সাহেবের আগে দুনিয়াতে আমার কাছে বড় কিছুই নেই। আমি অফিসে গেলাম আম্মু। রিয়াজ আর ফিরোজা এখনো ঘুমায়নি, তাই ওদের দুজনকে সাথে নিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি তো বাসার গাড়ি নিয়েই বের হব। আসি আম্মু। সেন্ড করে সুমু কিচেনে গেল। খাবার প্যাক করে নিয়ে রুমে এসে বোরকা পরে রেডি হয়ে রিয়াজ আর ফিরোজাকে নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। দুপুরে রোদের তেজি আলোয় গাড়ির জানালার ফাঁক দিয়ে সূর্যের সোনালি রোশনাই ছুঁয়ে যাচ্ছিল সুমুর হিজাবে প্রান্ত। পরনে কালো বোরকা, সুন্দরভাবে পিন করা হিজাব, হাতে সেরাজের জন্য বানানো তার প্রিয় খাবারের একটি ছোট্ট কন্টেনারে বিরিয়ানি, দই বড়া আর মিষ্টি দই। পাশে ছোট্ট ফিরোজা, হলুদ রঙের ফ্রকে, ফুলের ক্লিপ, হাতে ছোট্ট একটা ব্যাগ, আর ফিরোজার পাশে রিয়াজ। ভাবিজি, আমি বলছি আপনি আমার লাইফের পার্টনার হয়ে যান। ভাইয়া তো বোরিং, ইউ ডিজার্ভ সামওয়ান ইয়াঙ্গার। সুমু হাসলো রিয়াজের কথা শুনে। ফিরোজা হাসতে হাসতে বলল, লিয়াদ ভাইয়া নিউ ফ্রেন্ড আমার ভাবিজি, আমার এসকে ভাইয়ার মিথ্যে পেও, তোমার হইতে দেব না। আমার এসকে ভাইয়া থোপ থেকে বেশি হ্যান্ডসাম। ওদের দুজনের কথার মাঝে গাড়ি এসে থামে এসকে কর্পোরেটর হাউসের সামনে। গাড়ি থেকে নেমে সুমুরা অফিসের ভেতরে পা রাখে। সুমু রিসেপশনে পা রাখতে সকলে থমকে যায়। তার সৌম্য ব্যক্তিত্ব, শান্ত চোখ, মাথা নিচু করে লজ্জায় হাঁটা, সবকিছু যেন এক ছায়া সঙ্গীতের মতন বাজে চারিপাশে। এসকে কর্পোরেটর হাউসের গেট দিয়ে ঢুকতে রিসেপশনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রিসেপশনিস্ট বলে, ওইটা হয়তো স্যারের ওয়াইফ, কালো বোরকা, মাথায় হিজাব। অফিসের সিনিয়র এক এক্সিকিউটিভ তানিশা বলে, হ্যাঁ, এত কিছু করেও মেয়ে তো গ্রামের মতোই রয়ে গেছে, দেখে বোঝা যায় স্টাইলিস্ট নয় একটুও। অন্য সহকর্মী লুবনা বলল, শুধু সুন্দর হলেই তো হয় না, স্যারের পাশে এই মেয়েকে মানায় না। অধরা নামের একটি মেয়ে চোখ বড় করে বলে, এই মেয়ে এসকের মালকিন হবে আফটার অল লাভ ম্যারেজ। আর আমরা দেখো অফিসে হাড় ভাঙা খাচ্ছি, এতগুলো বছর এখানে জব করছি, এখন পর্যন্ত স্যারকে ইমপ্রেসই করতে পারিনি। সকলের মধ্যে একটা চাপা গুঞ্জন। সিরাজ কাজের ফাঁকে এলইডি স্ক্রিনে তাকাতে সুমুকে দেখতে পায়। সে কেবিন থেকে বেরিয়ে আসে, তার চোখ সোজা সুমুর উপর। অফিসে এতদিন যে মানুষটা হুকুম স্বরে চলে, আজ সে একেবারে নরম মেঘ হয়ে গেছে। সিরাজ ফিরোজাকে কোলে তুলে নিয়ে নরম স্বরে বলল, তুমি এখানে কেন এসেছো সুইটহার্ট, তাও এই দুপুর বেলায় গরমের মধ্যে? সুমু আলতো হেসে বলে, মাথাটা কি গেছে আপনার? বাড়িতে এসি, গাড়িতে এসি, এখানেও এসি, গরম কোথায়? তখনই শারবাজরা সকলে ক্যান্টিন থেকে এসে সিরাজের পাশে দাঁড়ায়। রাহিন সুমুর মাথায় হাত রেখে বলে, কেমন আছিস সুমু? ভালো ভাইয়া। অফিসের সমস্ত স্টাফ ওদের দিকে তাকিয়ে আছে। নিহাল অফিসের সকল মেয়ে স্টাফগুলোর দিকে একবার তাকিয়ে বলল, ভাবিজি, এখানে প্রতিটা মেয়ে আপনার স্বামীর ক্রেজি ফ্যান। আপনি জানেন না আপনার স্বামীর জন্য আমরা কত মেয়েকে না করেছি। আর শুধু তাই নয়, এই অফিসের অনেক মেয়ে স্টাফের কাজ চলে গেছে শুধু আপনার স্বামীর জন্য। কোনো মেয়ের মধ্যে বেশি লুতুপুতু টাইপ ভাব দেখলে আপনার স্বামী সে মেয়েকে চাকরি থেকে বের করে দিয়েছে। শারবাজ বলল, এসকে ব্র্যান্ডের পেছনে আজ যার অবদান, সে আত্মা তুমি সুমু, দ্য সোল অফ এসকে। সুমু চোখ নামিয়ে বলল, আমি শুধু ওনার স্ত্রী। রিয়াজ বলল, ভুল, আপনি আমার লাইফের ফিউচার পার্টনার। শিকুচকে বলল, তুই আবার শুরু করলি রিয়াজ? সবাই হেসে ফেলে। অফিসের সকলের মধ্যে আবারও গসিপ শুরু হয়। তানিশা কঠিন গলায় বলল, উনি তো হিরো, কিন্তু ওনার এমন একটা ওয়াইফ। লুবনা বলল, এই মেয়ে কিভাবে? স্যার তো 100% লিভার টাইপ, কিন্তু এই মেয়ে তো গৃহিণী মার্কা বউ। অধরা বলল, তোমাদের মনে আছে 2 বছর আগে নাতাশার কথা? স্যারকে রিজেক্ট করাতে স্যারের জন্য ভরা অফিসে আমাদের সকলের চোখের সামনে পয়জন খেয়ে নিয়েছিল। তানিশা আবারও বলল, তোমরা এই মেয়ের কথা বলছো? স্যারের মামাতো বোন, ওমান শহরের নাম্বার 1 সুন্দরী মডেল রোজা চৌধুরী স্যারের জন্য পাগল। স্যার তো সেই মেয়েকে পর্যন্ত পাত্তা দেয়নি। সকলের মধ্যে গসিপ শুনে আরবাজ সকলের উদ্দেশ্যেই বলল, আপনাদের মিটিং শেষ হয়ে গেলে যার যার কাজে যান। এগুলোর মধ্যে এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা পারিসা নামের মেয়েটি নিজের ডেস্কে বসেই বলল, উফ, কত ভাগ্যবতী মেয়েটা,
চেহরাজ খানের মতো মানুষটা তাকে ভালোবাসে, দেখেছ? আহা, বোরকা পরেও কি গ্লো। ভাবিজি, আমার ফিউচার ভাইয়া বেশি এক্সাইটেড হয়ে না। শেহরাজরা সকলে ক্যাবিনে ঢুকে গেল। রিয়াজ নিজের ভাইকে জ্বালানোর জন্য বলল। শেহরাজ ফিরোজার হাতে চকলেট দিয়ে বলল, তোর তো এখনো পেন্সিল কাটার বয়স, আর পার্টনার চাই। রিয়াজ আর শেহরাজের মধ্যে হালকা খুনসুটি শুরু হয়। সুমু হেসে চোখ নামিয়ে রাখে। অমিত বলে, ভাবিজি আমাদের ব্র্যান্ডের আসল ইনফ্লুয়েন্সার। আয়ুব বলে, ভাবিজি অফিসে আসার আগে আমাদের জানিয়ে আসতেন, আমরা একজন গিয়ে আপনাকে নিয়ে আসতাম, আর আপনি বাড়ির থেকে খাবার নিয়ে আসবেন এইটা জানলে আমরা ক্যান্টিনে খেতে যেতাম না। সুমাল তো হেসে বলে, আমি বেশি করে এনেছি ভাইয়া, চাইলে আপনারা সকলে টেস্ট করতে পারেন। রিসান বলে, আস্ত পেট ফুল বুক অনেকদিন ট্রাই করব। আরবাজ সকলের উদ্দেশ্যে বলল, ভাইয়া আর ভাবিজির মধ্যে একটু একান্ত সময় দরকার, চলো আমরা সকলে বাইরে যাই। সকলে কেবিন থেকে বেরিয়ে যায়। শারবাজ ফিরোজাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। সকলে বেরিয়ে যেতে সুমু তার ডেস্ক থেকে রিমোট তুলে নেয়। রিমোট নিয়ে স্মার্ট প্রাইভেসি গ্লাস সুইচে চাপ দেয়। সাথে সাথে কেবিনের থাই গ্লাস হয়ে যায় ব্ল্যাক। বাইরে থেকে কিছু দেখা যায় না। সুমু হিজাব বোরকা খুলে ফেলল, প্লেট এনে খাবার সার্ভ করতে লাগলো। শেহরাজ ডেস্ক থেকে ফোনটা তুলে ইনস্টাগ্রামে ঢুকে ফ্রেন্ডস গ্রুপে টেক্সট করল। থ্যাংক ইউ বয়েস। ফোনটা জায়গা মতো রেখে সুমুর হাত থেকে খাবারের প্লেটটা ডেস্কের উপর রেখে নিজের চেয়ারে গিয়ে বসে সুমুকে নিজের কোলের উপর বসে চোখ বন্ধ করে সুমুর বুকে মুখ গুজে রাখলো। সুমু শেহরাজের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল, কি হয়েছে, টায়ার্ড লাগছে? শেহরাজ চুপ করে রইল। সুমু সময় দিল শেহরাজকে। সুমু এক হাতে শেহরাজের মাথায় হাত বুলিয়ে দেয়, আরেক হাতে শেহরাজকে আলতো করে জড়িয়ে ধরে। বাইরের পৃথিবী থেমে যায়। অফিসের হর্ষধ্বনি, হিংসা, ব্যস্ততা সব যেন দূর হয়ে গিয়ে একটা ছোট্ট কাছে ঘেরা ঘরে তারা দুজন ভালোবাসা আর শুদ্ধ বন্ধনে বাধা পড়ে থাকে। শেহরাজ কিছু সময় পরে বলে, এনার্জি নাই বডিতে, তাই এনার্জি বাড়াচ্ছি, আর অনেক বেশি গরম লাগছে। এসির ফুল টেম্পারেচারে দিয়েও কাজ হচ্ছে না, তোমার আগুনে ঝলসে যাচ্ছি আমি। না খেয়ে থাকলে এনার্জি আসবে কোথা থেকে? তোমার থেকে আসবে, তোমার সঙ্গ আমাকে স্বস্তি দেয় সুইটহার্ট। শেহরাজের মাথায় ঠোঁট ছোঁয়ালো। শেহরাজ চোখ বন্ধ অবস্থায় বলল, এখন একটু ফিল্মি ভাইব চাই। মানে? চোখ মেলে তাকালো শেহরাজ। শেহরাজ ল্যান্ডলাইনে কল করলো। কেবিনের ডোর আনলক করে দিল। সুমু কোল থেকে উঠতে গেলে শেহরাজ সুমুকে শক্ত করে ধরে রাখলো। কেবিনে স্যান্ডি এলো। শেহরাজদের দিকে না তাকিয়ে একটা স্ট্যান্ড ফ্যান এনে ফুল পাওয়ারে দিয়ে অন করে দিয়ে গেল। স্যান্ডি যেতেই ফোনটা হাতে নিয়ে বলল, একটা মিউজিক প্লে করব, মিউজিকের সাথে আমরা দুজন তাল মেলাবো। আপনি খাবেন না? তার আগে একটু রোমান্টিক ভাইব চাই। কথাটা বলে শেহরাজ সুমুর বেঁধে রাখা চুলগুলো খুলে দিল। সুমুর কোমর সমান চুলগুলো অবাধ্য হয়ে উঠতেই শুরু করলো। শেহরাজ অডিও স্পিকারে তুমি হে আশিকি গানটা প্লে করলো। ফোনটা আগের জায়গায় রেখে সুমুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে গানের তালে তাল মিলিয়ে গেয়ে উঠল। তুই হ্যাঁ আশিকি, তুই আওয়ারগি, তুই হ্যাঁ জিন্দেগি, তুই জুদা, তুই ইব্তেদা মেরি, তুই ইন্তেহা মেরি, তুই মেরা জাহাঁ, তুই জুদা। গান শেষ হতে সুমু বলল, অনেক হয়েছে, এবার খেয়ে নেবেন আসুন। সেটা সুমুকে টেনে কোলের উপর বসিয়ে রেখে বলল, এইভাবেই খাবো। সুমু আলতো হাসলো খাবারের প্লেট থেকে শেহরাজকে ধীরে ধীরে খাইয়ে দিতে লাগলো। শেহরাজ এক লোকমা খাবার মুখে নিচ্ছে তো সুমুর বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করে চিবাচ্ছে। খাওয়ানো শেষ হতে সুমু শেহরাজকে পানি খাইয়ে দিয়ে বলল, অল্প চাপ নেবেন মাথায়, আর আমাকে ছাড়ুন, কফি করে আনছি। ছেড়ে দিল সুমুকে। সুমু উঠে চলে গেল কফি বানাতে। বাইরে শারবাজরা এতক্ষণ সারপ্রাইজ প্ল্যান করছে। এখন সকলে তাকিয়ে আছে শেহরাজের কেবিনের দরজার দিকে। নিহাল আয়ুবের কানে ফিসফিসিয়ে বলল, ভেতরে কি বাসর হচ্ছে নাকি? কতক্ষণ হয়ে গেল এখনো দরজা খুলছে না? এসকে কি শুধু দুপুরে লাঞ্চ করেছে, নাকি লাঞ্চের সাথে স্পেশাল কিছুও খাচ্ছে? আয়ুব বলল, এতক্ষণ মিউজিক চলছিল,
তুই এতক্ষণ দরজা বন্ধ মানে বুঝতে পারছিস ভেতরে এখন স্ক্রিন প্লে চলছে। এই এসকে এত ডেসপারেট কেন ভাই? রিসান বলল, এই দৃশ্য কেউ দেখতে না পারলেও সকলে বুঝতে পারছে ভিতরে রোমান্স চলছে। আয়ুব আফসোস করে বলল, এসকের সাথে আমিও বিয়েটা করে নিলে পারতাম। এইসব দেখলে বুকে ব্যথা হয় রে। নেক্সট টাইম বিডিতে গিয়ে ব্রাউন গার্লের সাথে বিয়েটা করেই নিব, তারপর আমিও এসকের মতো রোম্যান্স করব। ওদের কথোপকথনের মধ্যেই শেহরাজ হাতে কফির কাপ নিয়ে কেবিন থেকে বের হলো। পাশে সুমু। দুজনেই কেবিন থেকে বেরিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল একটা ছোট্ট সাজানোর টেবিল, ফুলের তোড়া। টেবিলের পেছনে ব্যানারে লেখা, ওয়েলকাম টু এসকে মিসেস খান, আওয়ার সোল্ড আওয়ার স্টে। শেহরাজ আর সুমুকে দেখে সবাই মিলে একসাথে বলে উঠল, Congratulations, Mr. and Mrs. Khan, the soul of SK. The soul of SK. টেবিলের উপর কেক, হোয়াইট চকলেট আর লাল গোলাপের থিমে। সকলে মিলে ওদের কেক কাটতে বলো। সুমু, শেহরাজ আর ফিরোজা মিলে কেক কাটলো। পুরো অফিস রুম জমে উঠলো একটা ছোট্ট ওয়েলকাম পার্টিতে। সূর্যের আলো কিছুটা নরম হয়ে এসেছে। দুপুর গড়িয়ে বিকেল ধরতে চলেছে। কলেজ চত্বরে হালকা কোলাহল। গাছের নিচে ছায়া বসে আছে কিছু ছাত্রছাত্রী। ফারিয়া কলেজ ভবনের পাশ দিয়ে নিজের ক্লাসে যাওয়ার চেষ্টা করছে। ক্লাসরুমে ঢুকতেই তার সামনে 3 জন ছেলে এসে দাঁড়ায়। ফারিয়া কপাল কুঁচকে বলে, প্রবলেম কি তোর শাওন? পথ আটকে দাঁড়ালি কেন? পথ আটকে কেন দাঁড়িয়েছি তুমি বুঝো না? ফারিয়া রাগী স্বরে বলল, এই তুই আমাকে তুমি করে বলছিস কেন? তুমি তো জানো পারিয়া, আমি তোমাকে ভালোবাসি। ফারিয়া বিরক্ত হলো, দেখ শাওন, আমি তোকে ভালোবাসি না, দয়া করে আমাকে জ্বালাতন করা বন্ধ কর। ফারিয়া চলে যেতে নিলে শাওন পেছন থেকে ফারিয়ার হাত টেনে ধরল। ফারিয়া পেছন ঘুরে তাকে ঠাস করে চড় মারে শাওনের গালে। চোখে পানি, অথচ কণ্ঠে রাগ মিশিয়ে বলল, আর কোনোদিন আমার সাথে এমন অসভ্যতা করতে আসলে মেরে সিধে করে দেবো, যা ভাগ। শাওন রেগে যায়, আঙুল তুলে ফারিয়াকে হুমকি স্বরে বলে, তোকে তো আমি দেখে নেবো পারিয়া, আজকের এই শহরের মাসুল তোকে তোর সম্মান দিয়ে চোকাতে হবে। ফারিয়া কিছুটা খাপড়ে যায়, কিন্তু মুখের সাহসের ছাপটা বজায় রাখে। ছেলে 3টা চলে যায়। ফারিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির উদ্দেশ্যে কলেজ ত্যাগ করে। বিকেলে নরম আলো কেবিনে জানালা পেয়ে ভিতরে ঢুকছিল। রায়ান চৌধুরী নিজের কালো চেয়ারে বসে এক হাতে ডেস্কে রাখা কাগজগুলো উল্টাচ্ছিল, অন্য হাতে পেন ঘোরাচ্ছিল বিরক্তি মুখে ভঙ্গিতে। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। দ্য সোল্ড অফ এসকে, শেহরাজ খানের নতুন কালেকশনের এতটা পাবলিসিটি, এতটা হাইপ, সবকিছুতে যেন রায়ানকে আরো অসহ্য করে তুলেছিল। সে হঠাৎ চেয়ারের হ্যান্ডেল এক চাপ দিয়ে উঠে দাঁড়ালো। কঠিন গলায় ডেকে উঠল সে, মাহিন। পিএ মাহিন দ্রুত কেবিনে ঢুকলো। একটু কুচকে গেল তার মুখ। জি বস। রায়ান ঠান্ডা গলায় বলল, এই সোল অফ এসকে নিয়ে মিডিয়ায় যা চলছে সব রিপোর্ট কালেক্ট করো। কারা কারা হ্যাকিং করছে, কারা স্পন্সর করছে, আমি সব জানতে চাই। এক মুহূর্ত থেমে চোখ সরু করে ঝুঁক করল। আর শেহনাজ খানের মুভমেন্টও নজরে রাখবে। এবার ওর উত্থান বেশি দিন চলতে দিব না। মাহিন চুপচাপ মাথা নেড়ে বাইরে চলে গেল। আর রায়ান নিজের ডেস্কের সামনে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। চোখ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর রাগের ছেলে। পেছনে রাখা ডেস্কের ফোনের দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিয়ে দ্রুত একটা নাম্বার চার করল। কিছুক্ষণ ডিঙোতে ওপাশ থেকে আরিয়ান চৌধুরীর গলা গম্ভীর গলায় ভেসে এলো। আরিয়ান চৌধুরী একটু বিরক্ত গলায় বলল, বল, কল করছিস কেন? শুনেছিস শেহরাজের দ্য সোল অফ এসকে এখন মিডিয়ার হট টপিক? হ্যাঁ, চারদিকে ওরই নাম শুনছি। এত পাবলিসিটি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব হয়েছে বেবি গার্লের জন্য। এই শুট করেছে সুমু। রায়ান চেয়ারে বসে হাতের আঙুল দিয়ে ডেস্কের উপর টুকটুক করে শব্দ তুলতে লাগলো। তারপর নিচু গলায় বলল, শুধু পাবলিসিটি না, ব্যাকআপও পেয়ে গেছি। কিছু করতেই হবে এখন। আরিয়ান চৌধুরী থেমে জিজ্ঞেস করল, প্ল্যান কি? রায়ান হালকা হাসলো, ঠান্ডা অথচ বিষাক্ত। শীঘ্রই জানবি। তবে এক কাজ কর, একটু শেহরাজের কাছাকাছি থাক। ও কি প্ল্যান করছে, কাকে টার্গেট করছে
সব খোঁজ চাই, একটা বলে চলবে না। আরিয়ান হালকা গলায় হেসে বলল, আমি ওইসব পারবো না। 6 মাস পর আমার শুট আছে, 3 মাস পর ফিরতে হবে। যদি বেবি গার্ল পটানোর কোনো টিপস জানিস তাহলে সেটা বল। রায়ান ফ্রিকুচি গেল। তুই আমার কাছে মেয়ে পটানোর টিপ চাইছিস? আমার কাছে? ও সরি, তুই তো এসব পারিস না। রায়ান ফোনটা কানে ধরে বসেছিল, ও পাশে আরিয়ান অপেক্ষায় এক মুহূর্ত চুপ করে থেকে রায়ান তাতে ধরছে বলল, শোন শালা, শেরাজকে ভাঙতে হলে কুত্তার মতো গিয়ে মারামারি করে লাভ নাই। ওর সব কিছুই বর্তমানে ওর ওয়াইফের মধ্যে আটকে গেছে। শেরাজকে ধ্বংস করতে পারবে কেবল ওর ওয়াইফ সুমু। আর দুর্বলতা। রায়ান আবারও ব্যঙ্গ করে বলল, তুই তো আবার বিশাল কোরিয়ান হিরো, ধরে দেখলে হিরোইনরা পাগল হয়ে যায়। তুই শালা এখন কার বাল ছিঁড়ছিস রে? আরিয়ান ওদিক থেকে রাগে দাঁতে দাঁত চাপা দিয়ে বলল, চুপ কর শালা, এক এক সময় এক এক রকমের কথা বলিস তুই। বল কিছু তো বলি না, এখন বাদ দে সব কিছু কর আরিয়ান। আজকের থেকে সুমুকে সহায়তে তোকে আমি সব রকমের হেল্প করব। তোকে কিচ্ছু করতে হবে না, সময় মতো আমি ঠিক সরিয়ে নেব। কল কেটে দিল আরিয়ান। রায়ান ফোন ছুঁড়ে ফেলে দিল ডেস্কের উপর। কেবিনের ভেতরে ভারী নীরবতা নেমে এলো। রায়ানের চোখ ছিল শুধুই এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। রাত 11টা। শীতল রাতে গাড়ির গর্জন থেমে গেল খান মেনশনের সামনে। সুমু গাড়ি থেকে নামতে একটা ক্লান্তি মাখানো হাসি দিল। আজকের দিনটা ছিল লম্বা, ঘরোয়া কিন্তু অদ্ভুতভাবে ক্লান্তিকর। আজকের শুট ক্যান্সেল করেছে শেহরাজ। অফিসের কাজ শেষ করে সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল শেহরাজ। শারবাজরা অনেক আগেই ফিরে এসেছে, শুধু শেহরাজ আর সুমু বাইরে ছিল। ঘরে ঢুকে সেরাজ সুমুকে কোমল গলায় বলল, সুমু তুই ফ্রেশ হয়ে আসো সুইটহার্ট, আমি একটু ফোনে সোশ্যাল মিডিয়ার অবস্থা দেখে আসি। মাথা নেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। সেরাজ বেডের পাশে বসে নিজের ফোন হাতে নিল। আনমনা ভঙ্গিতে স্ক্রল করছিল মেসেজ আর ইমেলগুলো। ঠিক তখন আচমকা ফোনটা বেজে উঠলো স্ক্রিনে। স্যান্ডি নামটা ঝিলমিল করছে। সেরাজ একটু বিরক্ত রিসিভ করলো। বলো কি হয়েছে? ওপাশ থেকে স্যান্ডির কণ্ঠস্বর কাঁপছিল। স্যার একটা গন্ডগোল হয়ে গেছে। সে যেন ভয় আর গিল্টিতে গলা শুকিয়ে ফেলেছে। স্যার আজ ডোজটা একটু বেশি হয়ে গেছিল। ছেলেটা মারা গেছে স্যার। সেরাজ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। তার চোখের তারা যেন আগুনের মতো জ্বলল। হোয়াট? কি বলছো তুমি? তুমি কি ভুলে গেছো সুমুর যে ক্ষতি করতে চায় সে লোক পর্যন্ত পৌঁছানোর জন্য এই ছেলেটা আমাদের একমাত্র উপায় ছিল। সেরাজ কণ্ঠে আগুন। স্যান্ডি আমতামতা করে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু সেরাজ ততক্ষণে ফোনটা এত জোরে ছুঁড়ে ফেললো, ফোনটা মেঝেতে আছড়ে পড়ে 2 টুকরো হয়ে গেল। সাথে সাথে রাগে অন্ধ হয়ে উঠে দাঁড়িয়ে ঘরের সেন্টার টেবিলে জোরে লাথি মেরে উল্টে দিল। মুহূর্তে কাচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। এতেই সেরাজ থেমে থাকলো না। ঘরের প্রতিটি জিনিস এলোমেলো করে ফেলেছে। ঘরটা যেন এক নিমিষে রণক্ষেত্রে পরিণত হলো। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরোলো সোমো। ভেজা চুল গালে লেপটে ছিল, চোখে বিস্ময়ের ভয়। সে ছুটে এলো সেরাজের দিকে। খান সাহেব প্লিজ শান্ত হন, কি হয়েছে বলুন। সে সেরাজের সামনে এগিয়ে এলো তাকে থামানোর জন্য, কিন্তু রাগে অশান্ত সেরাজকে সামলাতে গিয়ে সেরাজের হাতে ভুলবশত আচমকা এক ধাক্কায় সুমু দুপা পিছিয়ে গেল। পায়ে কাচের টুকরো ঢুকে গেল। সুমু ব্যথায় আঁক করে উঠল। সেই মুহূর্তে সেরাজের হুঁশ ফিরল। তার চোখে বিস্ফোরিত হয়ে গেল, কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সুইটহার্ট ব্যথা পেয়েছো? সে এগিয়ে এলো সুমুর দিকে ভয় মাখা দৃষ্টিতে। এতক্ষণের তুলনায় সেরাজের সুমুর অবস্থা দেখে বেশি পাগলামি শুরু করলো। সে হাত বাড়ালো মেঝেতে পড়ে থাকা কাচের দিকে। নিজের হাত ক্ষত বিক্ষত করবে বলে সুমু আটকালো সেরাজকে। সে কোনো কথা না বলে চুপচাপ সেরাজকে শক্ত করে জড়িয়ে ধরল। সেরাজের গা থেকে তখনও রাগের তাপ ছুটছিল, কিন্তু সুমুর কোমল স্পর্শ আর নিঃশব্দ ভরসায় তার বুকের ভেতরে ঝড় থেমে গেল। সে 2 হাতে সুমুকে জড়িয়ে ধরল চুলের গোড়ায়, ঠোঁট ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুইটহার্ট, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। সুমু মাথা নেড়ে চুপচাপ বুকের মাঝে আরো জড়িয়ে ধরল। তাদের পৃথিবী তখনও অশান্ত, কিন্তু এই ছোট্ট জগতে তাদের দুজনের ভালোবাসার জগৎ ছিল নিঃশব্দে ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল।
ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা আসবাবের দিকে আর একবার তাকালো না শেহরাজ। তার সমস্ত মনোযোগ এখন ছিল শুধু এক জায়গায়, সুমুর মুখে, সেই নরম ভীত চোখ যেখানে কোনো অভিযোগ নেই, শুধু নিঃশব্দ ভালোবাসার ভাষা। শেহরাজ সুমুকে কোলে তুলে ধীরে ধীরে বেডের কাছে এলো। ফার্স্ট এড বক্স এনে যত্ন করে সুমুর পায়ে ব্যান্ডেজ করে দিয়ে সুমুর পায়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। শেহরাজের চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগ আর অপরাধ বোধে। সুমু দু হাতে শেহরাজের মুখের দুপাশ ধরে তাকে দেখতে লাগলো। তার চোখে অদ্ভুত মায়া, না কোনো প্রশ্ন নেই, না কোনো অভিযোগ নেই, শুধু একটা অনুচ্চারিত আহ্বান। বলুন খান সাহেব, নিজের ভেতরের জ্বালাটা আমাকে দিন, আমি সইব। সেরা চোখ বন্ধ করলো এক মুহূর্ত। তার দেশ সর্বশক্তি যেন হঠাৎই হারিয়ে গেল। সে নিজের মাথাটা ধীরে ধীরে সুমুর কোলে রাখলো, যেন একটা বিধ্বস্ত যুদ্ধবাজ এখন নিজের একমাত্র আশ্রয়ে ফিরে এসেছে। সুমু নরম হাতে ওর চুলে হাত বুলাতে লাগলো। চুলের ভেতর দিয়ে নরম আঙুলের চলাচল ছিল যেন সব রক্ত গরম ভাব প্রশমিত করার ঔষধ। সুমু নরম কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন খান সাহেব? শেহরাজ খুব স্বাভাবিক ভাবে মুখ করে মাথা নেড়ে বলল, হ্যাঁ সুইটহার্ট, আমি ঠিক আছি। সুমু বুঝল তার খান সাহেবের ভেতরে কিছু একটা চলছে, খুব বড় কিছু। সুমু আবারও জিজ্ঞেস করলো ধীরে, আপনি কি বলবেন না কি হয়েছে? শেহরাজ ছোট্ট হাসি দিল, কিন্তু সেই হাসির ভিতর এক ভয়ঙ্কর ক্লান্তি ছিল। তারপর গলা নামিয়ে বলল, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, নষ্ট হয়ে গেছে আর কিছু না। সুমু ওর হাত ধরে রাখলো চুপচাপ, আর জোর করলো না, কারণ সে জানে তার খান সাহেব নিজের ভেতরে যুদ্ধ কাউকে সহজে দেখায় না। সে নিজেই সেই সব যুদ্ধে লড়ে নিজেই রক্তাক্ত হয়। শেহরাজ সুমুর হাতটা শক্ত করে ধরলো, যেন ওর স্পর্শ থেকে একটু শান্তির খোঁজে নিচ্ছে। তারপর বলল, পায়ে ব্যথা করছে সুইটহার্ট? না, এই সামান্য কেটে যাওয়াতে আপনি যেই পাগলামি করছেন তাতে ব্যথারা ভয় পেয়ে পালিয়ে গেছে। শেহরাজ আলতো হাসল। সুমু শেহরাজের হাসি দেখেই বলল, ফ্রেশ হয়ে আসুন, অনেক রাত হয়েছে। শেহরাজ উঠে বসল ওয়াশরুমে গিয়ে কোনো মতে। ফ্রেশ হয়ে এসে সুমুকে জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ঘর জুড়ে নরম আলো ছড়িয়ে পড়েছে, মিষ্টি রোদটা ঘরের সাদা কালো পর্দার ফাঁক দিয়ে রুমে ঢুকেছে। বাইরে কোথাও দূরে পাখিরা ডাকছে চুপচাপ শব্দে। বারান্দার ফুলের টব থেকে মেঝে মাঝে মাঝে জল পড়ছে। বাড়ির পুরুষরা সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। ঘর জুড়ে শান্তির একটা নিঃশব্দ আলাপন যেন আঁকা হয়েছে। তুমু ধীরে ধীরে বিছানায় উঠে বসলো। ডান পায়ের পাতায় কাল রাতের কাছের টুকরোটা কাটা দাগটা হালকা ব্যথা দিচ্ছে। সিরাজ রাতে বারবার উঠে দেখেছে, ড্রেসিং করিয়ে দিয়েছিল খুব যত্নে। সকালে অফিসে বেরোনোর সময় অনেকবার পায়ের খবর নিয়েছে। সুমু ধীরে ধীরে পায়ের ব্যান্ডেজটা খুলল, নরম তুলো দিয়ে একটু অ্যান্টিসেপটিক দিল। তারপর হাতে ডায়েরি নিয়ে বেলকনিতে গিয়ে বসলো। নীল চুড়িদার, খোলা চুড়ে, পায়ের পাতায় ছোট্ট একটা ব্যান্ডেজ নিয়েও ওর মধ্যে অদ্ভুত এক শান্ত সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। ডায়েরির প্রথম পাতা খুলে সুমু ভাবল, খান সাহেব যদি এখন থাকতেন হয়তো রাগী মুখে এসে বলতেন, তুমি উঠে দাঁড়িয়ে হাঁটছো কেন সুইটহার্ট? তারপর গম্ভীর কণ্ঠে আদরের ভয় দেখাতেন। সুমু মৃদু হাসলো, ডায়েরিটা হাতে ধরে সামনের নীল আকাশের দিকে তাকিয়ে থাকলো। হাওয়ায় ওর খোলা চুল আর ডায়েরির পাতা উঠছে। সুমু মনে মনে অনুভব করলো খান সাহেবের ভালোবাসা যেন সুরক্ষার একটা অদৃশ্য চাদর হয়ে সারাটা দিন ওকে ঘিরে রাখবে। শুধু দূরে কোথাও থেকে ভেসে আসা শেহরাজের মৃদু কণ্ঠস্বর যেন মনে হলো, সাবধানে থেকো সুইটহার্ট। ডায়েরিতে দু পাতা লিখে উঠে দাঁড়ালো সোম। নরম হাওয়ায় চুল সরিয়ে পায়ের ব্যথাটা ভুলে একটু একটু হাঁটতে চাইছিল। এমন সময় সিঁড়ি দিয়ে দৌড়ে এলো ঈশিতা। ওর নিঃশ্বাসে তারা মুখে হাসে। সুমু অবাক হয়ে তাকালো। ঈশিতা কাছে এসে বলল, নিচে চলো, বড় মামুনি তোমাকে ডাকছে। সুমি একটু অবাক হলো, মনটা হালকা দুশ্চিন্তায় কেঁপে উঠলো। তবে সুমি চুপচাপ কোমল ভঙ্গিতে মাথা নোয়ালো। আচ্ছা চলো। পায়ে ব্যথা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জামার ওড়নাটা গুছিয়ে নিল। মনের মধ্যে প্রশ্নের ফের। কি ব্যাপার, আজ হঠাৎ করে আমাকে ডাকা হলো কেন? সিঁড়ির দিকে ইশারা করলো। আমি হাত ধরে নিয়ে যাই, পা কেটেছে তো তোমার। হেসে বলল ঈশিতা। সুমু হালকা হেসে ঈশিতার কাঁধে হাত রাখলো। দুজনে মিলে ধীরে ধীরে নামতে লাগলো নিচে, যেখানে অপেক্ষা করছে তার শাশুড়ি।
সুমু এসে তার হাত ধরে ধীরে ধীরে নিচে নামলো। পাটা একটু ব্যথা করছিল, কিন্তু ওর মুখে সেই চিরচেনা কোমল শান্তি। নিচে নামতেই চোখে পড়লো সফেদ ছকছকে সোফায় বসে আছে দুজন মহিলা। একজন মোহসেন, শেহরাজের বড় মামনি, পরিপাটি করে সাজানো চুল, হালকা মেকআপ, পরনে নীলচে সাদা শাড়ি। তার চোখে মুখে একরকম দৃঢ় সৌন্দর্য আর অভিজাত একটা ভাব। আরেকজন রুহি খাতুন, শেহরাজের ছোট্ট মামনি, নরম মুখের আদুরে হাসি, পরনে হালকা গোলাপি শাড়ি। ছোট্ট ফিরোজার মায়ের কোলের মধ্যে বসে আছে, হাতে একটা চকলেট নিয়ে চুপচাপ করে খাচ্ছে। চকলেট খাওয়ার ফাঁকে ফাঁকে মিষ্টি করে মায়ের গলা জড়িয়ে ধরছে। সুমু ওদের দেখে একটু থমকে দাঁড়ালো। ওর বুকের ভেতর কেমন যেন একটু শ্বাস ঘন হয়ে এলো। সুমু বিনীত ভাবে সামনে এগিয়ে গেল, মাথা নিচু করে সালাম করলো। আসসালামু আলাইকুম বড় মামুনি, ছোট মামুনি। হোসেন এক চুলো না নড়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, মুখে হালকা একরকম কঠিন সৌন্দর্যের রেখা যেন মেপে নিচ্ছেন সমুকে। রুহি খাতুন হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম মামনি, কেমন আছো? সুমু একটু সংকোচ নিয়ে উত্তর দিল, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফিরোজা মায়ের কোল থেকে মুখ তুলে মিষ্টি করে বলে উঠল, নিউ প্লেন চলতে থাকবে। কোকড়ানো চুল, বড় বড় চোখ আর কাচুমাচু ভঙ্গি দেখে সুমুর মন একেবারে নরম হয়ে গেল। সুমু মুচিয়ে হেসে বলল, তুমি খাও বাবু, নিউ ফ্রেন্ড পরে খাবো। রুহি খাতুন কোমল দৃষ্টিতে তাকালেন সুমুর দিকে, আর মৌসান সামান্য ঠোঁটের কোণে কঠিন হাসি টেনে বললেন, তোমাকে কিছু কথা বলার ছিল, বসো সুমু। সুমু আস্তে করে পাশে রাখা সোফায় বসে পড়ল, ওনার আঁচলটা গুছিয়ে কোলের উপর রাখল। চোখ নামিয়ে রেখেছে সুমু, মনের ভেতর অদ্ভুত এক টানটান অনুভূতি। ঠিক তখনই মৌসান একটু গলা পরিষ্কার করে বললেন, তুমি তো আর আমাদের বাড়িতে গেলে না সুমু। তার ঠান্ডা কণ্ঠে যেন এক ধরনের অভিযোগ মিশে আছে। শেহরাজ বেটার আশায় থাকলে তো তোমার যাওয়া হবে না কোনোদিন। ছেলেটা বড্ড ব্যস্ত, নিয়ে যাওয়ার জন্য সময় পাবে কিভাবে বলো? সুমু মাথা নিচু করেই থাকলো, কিছু বলল না। মৌসেন থামলেন না, কথা চালিয়ে গেলেন, তা বলছিলাম ফিরোজা এখন আমাদের সাথে যাবে। তিনি হাত বাড়িয়ে ফিরোজার মাথায় হাত বুলিয়ে দিলেন, তুমি ওর সাথে চলো, বিকেলের মধ্যে ফিরোজাকে নিয়ে আবার এ বাড়িতে ফিরে আসবে। রুহি খাতুন তখন কোমল হেসে বললেন, হ্যাঁ মামনি, ফিরোজা তো সারাদিন তোমার সঙ্গেই থাকতে চায়। ফিরোজা রুহি খাতুনের কোল থেকে নেমে এসে সুমুর কোলের উপর উঠে বসে বলল, নিউ প্লেন তুমি যাবে আমাদের বাড়িতে? ইয়ে তিমদা তিমদা। হাততালি দিতে দিতে কথাগুলো বলল ফিরোজা। সুমু ফিরোজার উচ্ছ্বাস দিকে তাকিয়ে একটু মুচকি হাসল, কিন্তু মনে মনে একটু দোটানায় পড়ে গেল। ও নরম স্বরে বলল, বড় মামুনি, আমি খান সাহেবকে না জানিয়ে কিভাবে যাই? আগে খান সাহেবকে জিজ্ঞাসা করি। কথাটা শুনে মৌসেনের মুখটা একটু থমথমি হয়ে গেল। ঠোঁট চেপে সামান্য বিরক্তি লুকিয়ে বললেন, শেহরাজ বেটাকে বলার কি আছে সুমু, বিকালেই তো ফিরে আসবে। ছোট একটা বিষয় নিয়ে আবার শেহরাজ বেটার এত ব্যস্ততার মধ্যে বিরক্ত করা লাগবে? রুহি খাতুন কাজ ছাকে হালকা করে বললেন, হ্যাঁ মা, এমন কিছু না, সামান্য বেরোনোই তো, তুমি তো বিকালে চলে আসবে। সুমু নরম অথচ দৃঢ় গলায় বলল, খান সাহেবের অনুমতি ছাড়া আমি এক কদমও বাইরে পা রাখবো না। ওর কণ্ঠে যেন একরকম গভীর শ্রদ্ধা আর নির্ভরতার সুর বাজছিল। মৌসেনের চোখে এবার এক ফোঁটা অস্বস্তি ছায়ে বলে একটু কঠিন গলায় বললেন, তুমি এখন এই পরিবারের বউ, আর পরিবার মানে শুধু তোমার স্বামী নয়, শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সকলে মিলে একটা পরিবার। আর একটা পরিবারের বউয়ের উচিত সকলের কথার দাম দেয়া, সকলের ইচ্ছাকে মূল্যায়ন করা। সুমু মাথা নিচু করে চুপ করে থাকলো, তবু নরম গলায় মৃদু বলল, আমি আগে ফোন করে জানতে চাই। ঠিক তখনই কিচেন থেকে কড়া কণ্ঠে বেরিয়ে এলো অনন্যা খাতুনের গলা, সুমু, তোমাকে যা বলা হচ্ছে তাই করো, এত কথা বাড়ানোর দরকার নেই। শেহরাজকে আমি বলে দিব। সুমুর মন টানলো না, সে একটু ইতস্তত করে বলল, আম্মু, ঈশিতাও যদি আমাদের সাথে যায়। মৌসেনের ছোট তাচ্ছিলের হালকা হাসি ফুটে উঠল। কিছু বলার আগে অনন্যা খাতুন বেশ কড়া কড়াই বলে উঠলেন, ঈশিতার আজ বাসায় কাজ আছে, ও যেতে পারবে না। তুমি কি আবার ভাইয়ের বউদের সাথে যেতে সমস্যা দেখছো সুমু? ওদের সাথে গেলে কি ওরা তোমাকে খেয়ে ফেলবে? তারপর সামান্য থেমে ঠান্ডা অথচ চাপা একটা কণ্ঠে যোগ করলেন, ঘরের
মধ্যে হঠাৎ করে যেন এক ধরনের ভারী নীরবতায় নেমে এলো। সুমু কিছুক্ষণ চুপ করে থাকলো, নিজের জামার ওড়নার কোন মুঠোয় চেপে ধরল। বুকের ভেতরে থকথক করছিল, কিন্তু মুখ তুলে নম্র গলায় বলল, না সমস্যা না আম্মু, আমি যাব। সুমু একটু ইতস্তত করে মোবাইলটা আনলক করলো। ও ঠিক করলো খান সাহেবকে একটা ছোট্ট মেসেজ পাঠাবে বা কল দেবে, অনুমতি চেয়ে নিবে। কিন্তু তখনই অনন্যা খাতুন সামনে এসে গভীর গলায় বললেন, সুমু, এখন ফোন করার দরকার নেই, ছেলেটা কাজে ব্যস্ত। একটা ফোন গেলেই মন বিগড়ে যাবে। তুমি কি চাও ওর কাজে বাধা পড়ুক? সুমু ভেতরে ভেতরে দোটানায় পড়ে গেল, কিন্তু নরম গলায় বলল, আম্মু 1 মিনিট কথা বললেই তো হবে, আমি একটু জিজ্ঞেস করিনি। অনন্যা খাতুন তখন একটু কঠিন হয়ে বললেন, না মানে শেহরাজকে আমি নিজেই পরে বলবো। এখন তুমি যদি আমাদের কথার মূল্য দাও তাহলে চুপচাপ প্রস্তুত হও। মৌসেন পাশে দাঁড়িয়ে ছোট করে ঠান্ডা হাসি টেনে বলল, রুহি শেহরাজকে সবকিছু জানাতে হবে এমন কোনো নিয়ম নেই সুমু। তুমি এখন এ পরিবারের বউ, পরিবারের অন্য কারোর সিদ্ধান্তের ও সম্মান করতে শিখো। খাতুন একটু নরম স্বরে বলল, মা, তুমি তো বিকালের মধ্যেই ফিরে আসবে, এটা তেমন কিছু না, ভাববে একটা পারিবারিক ভ্রমণ। আফিয়া খাতুন বেরিয়ে এলেন রুম থেকে। রুহি খাতুনের পাশে বসে বলেন, একবার জানাতে দিন, নিজের স্বামীকে জানাচ্ছে, এতে অসুবিধা কোথায়? অনন্যা খাতুন বলেন, কেন আফিয়া, আমি মেনে নেই আর না নেই, তবু এটা সত্যি যে ও আমার ছেলের বউ। আর আমার ছেলের বউয়ের উপর কি আমার কোনো অধিকার নেই? কিন্তু ভাবিজি। অনন্যা খাতুন এক হাত তুলে বললেন, থাক আফিয়া, কোথাও যেতে হবে না সুমুকে। সুমু খুব শান্তভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অদ্ভুত একটা খচখচ কষ্ট হচ্ছিল। খান সাহেবের অভ্যস্ত ভালোবাসা, তার প্রতিটি ছোটখাটো খেয়াল রাখা সব মনে পড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না, ফোনও করলো না, নিজের স্বরে বলল, আমি আপনাকে আর আপনার প্রতিটা কথাকে সম্মান করি আম্মু, আমি খান সাহেবকে কল করব না। ফিরোজা সুমুর দিকে তাকিয়ে বলল, চলো নিউ ফ্রেন্ড, কি মজা হবে। সুমু ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, সুমু আচ্ছা তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। আর কোনো কথা ভালো না, চোখের কোণ দিয়ে একবার ফোনের দিকে তাকালো, কিন্তু অনন্যা খাতুনের কথা ভেবে আর ব্যাপারটা বাড়লো না। অনন্যা খাতুনের বলা কথা যেন কানে বাজছিল সুমুর। কাজের সময় ফোন করে বিরক্ত করবে না। নিজের রুমে ঢুকে গেল সুমু। ওয়ার্ড্রোবে খুলে ধীর পায়ে কালো বোরকা বের করলো, চোখে মুখে সাদামাটা মেকআপ, একদম পরিমিত সাদা স্কার্ফটা পরতে পরতে আয়নার সামনে নিজেকে দেখলো। নিচে নামতে ঈশিতার সামনে এসে দাঁড়ালো সুমু। আলতো হেসে বলল, সাবধানে যেও সুমু। প্রযুত্তরে সুমু আলতো হাসলো। মৌসেন ফ্রিকুজকে একবার দেখলেন, তারপর মুখ ঘুরিয়ে নিলেন। অনন্যা খাতুন চোখ সরিয়ে হালকা গম্ভীর স্বরে বললেন, সাবধানে যেও, শেহরাজ বেটাকে আমি বলে দিব। ফিরোজা দৌড়ে এসে সুমুর হাত ধরল, চলো নিউ ফ্রেন্ড, দি অ্যাডভেঞ্চার। চৌধুরী ম্যানশনের দৃষ্টিনন্দন গেট পেরিয়ে গাড়ি যখন ভেতরে ঢুকলো, সুমুর মন অদ্ভুত আশঙ্কায় ভরে উঠল। সে জানে না কি অপেক্ষা করছে ওর জন্য এই বিশাল প্রাসাদ দৃশ্য বাড়িতে। খান সাহেবের সেই নির্ভরতার ছায়া আজ কতটা দরকার তা আরো তীব্রভাবে টের পেল সে। চৌধুরী ম্যানশনের ভেতরে ঢুকে একটা প্রশান্তি ছড়ানো পরিবেশ পেল সোম। ভেতরে ঘরগুলো সাজানো, মার্বেলের মেঝে, মখমলি পর্দা আর ঝকঝকে ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে। কিন্তু সুমুর মনকে যেন এই সৌন্দর্যের কিছু ছুঁতে পারছিল না। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুহি খাতুন স্নেহ ভরে ওর কাঁধে হাত রাখলেন। এসো মামুনি, এখানে বসো, আমি তোমার জন্য ফল মিষ্টি নিয়ে আসি। কথাটা বলেই সুমুকে নরম একটা সোফার দিকে ইশারা করলেন। সুমু ধীরে ধীরে গিয়ে সোফায় বসলো। বোরকার ভেতর থেকেও যেন বোঝা যাচ্ছিল ওর দৃষ্টি নিচেও। মাথা একটু নুয়ে হাত দুটো মুঠোবদ্ধ করে রাখলো। ওর ভেতরে এক অজানা শঙ্কা, অস্বস্তি জমে উঠেছিল ক্রমশ। রুহি খাতুন তখন হেঁটে চলে গেলেন কিচেনের দিকে। পেছনে পড়ে রইল সুমু, একটা অপরিচিত অপরিসীম বাড়ির মাঝখানে, যেখানে কেউ ওর খান সাহেবের মতো সজাগ দৃষ্টি নিয়ে তাকিয়ে নেই। ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ফিরোজা এসে গার্ডেনে খেলছে। সুমু সোফায় বসে অন্যমনস্ক হয়ে পায়ের আঙুল দিয়ে কার্পেটের উপর নকশা আঁকছিল। হঠাৎ যেন ভেতরটা ব্যাকুল হয়ে উঠছিল। নিজের অজান্তে ওর হাত ব্যাগের ভেতরে হাত ঢুকলো। ফোনটা বের করে নিল সুমু। আঙুল কাঁপতে কাঁপতে খান সাহেব নামের পাশে থাকা কল আইকনের উপর চলেই গেল। একবার কল দিয়ে বলিনি, একবার জানিয়ে দেই ভাবলো সুমু।
ফোন চাপ দিতে যাবে ঠিক তখনই একটা ছায়া এসে ওর সামনে দাঁড়িয়ে গেল। সুমু চমকে তাকালো। মৌসেন ঠোঁটে চাপা কঠিন হাসি নিয়ে নিচু গলায় বললেন, একা একা বসে আছো কেন সুমু? সুমু এক মুহূর্ত দোলাচলে পড়ে গেল। সে ফোনটা নামিয়ে নিল। মৌসেন এগিয়ে এসে আরো একটু নরম অথচ দৃঢ় সুরে বলেন, শেহরাজ বেটা এখন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। তুমি এখন কল করলে ওর কাজে বাধা পড়বে। আর তুমি তো আপনজনের কাছেই এসেছো। কথাগুলো নরম ভাবের আড়ালে একটা কাটা গলার তীক্ষ্ণতা লুকিয়েছিল। সুমু মাথা নিচু করে ফোনটা ব্যাগে রেখে দিল। কোনো কথা বলল না। রুই খাতুনের সাথে একজন সার্ভেন্ট এসে সেন্টার টেবিলের উপর ফল মিষ্টি শরবত রেখে গেল। মৌসেন ওর পাশে বসে গ্লাস টেবিলের উপর সাজানো ফলের প্লেট দেখিয়ে বললেন, সুমু খেয়ে নাও, এত সংকোচ করবে না। এখানে সবাই তোমার নিজের লোক। একটা ক্ষীণ হাসি দিয়ে মাথা ঝুঁকালো, কিন্তু তার হৃদয়ের গভীরে যেন খারাপ কিছু হবার ভয়। রুই খাতুন বললেন, ভাবিজি আপনারা কথা বলুন, আমি একটু গার্ডেনে যাই, মেয়েটা একা একা কি করছে দেখে আসি। কথাটা বলে রুই খাতুন চলে গেল। মৌসেন আলতো হেসে বললেন, খাও সুমু। সুমু ফলের প্লেটের দিকে তাকালো। ফলের টুকরোগুলো রঙিন আর টাটকা হলেও সুমুর খেতে ইচ্ছে করলো না। ও মৃদু কঞ্চে বলল, মৌসেন আমি খেতে চাই না ধন্যবাদ। কিন্তু খুব ভালো করেই ধরলেন সুমুর অস্বস্তি। ঠোঁটে অদৃশ্য এক কঠিন হাসি টেনে বললেন, ও কিছু খাবে না যখন তখন আর জোর না করি। চলো আমি বরং তোমাকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই। সুমু মৌসেনকে বলল, সুমু আদনান মামু আর আফতাব মামু কই? তাদের তো দেখছি না। মৌসেন সুমুর দিকে তাকে মুচকি হাসলেন। তার হাসিতে এক ধরনের লুকানো অর্থ ছিল। আদনান তো অফিসে গেছে সমু, আর আফতাব তো এখন খুব বিজি, তার নতুন মুভি আসছে সেখানে গেছে। সুমু আর কোনো কথা বাড়ল না। মৌসেনের সুমুকে প্রথমে একটি বিলাসবহুল রুমে নিয়ে গেল। রুমটি আরিয়ানের। রুমটির প্রতিটি অংশ যেন শুদ্ধ সান্নিধ্য ঢাকা। রুমের মাঝখানে বিশাল আকারের একটি সাদা রঙের বেড, যার উপরে রেশমি সাদা বিছানার আর উল সাজানো। বেডের মাথার পাশে সোনালী রঙের উঁচু পিলার, আর সেগুলোর উপরে ঝুলছে হালকা সোনালীর আলো। রুমের কোণে কোণে বড় বড় শোপিস আর ডিজাইন করা ফুলের পট, যা রুমটিকে আরো ঝলমলে ও অভিজ্ঞান করে তুলেছে। কোণে এক বিশাল সিলভার কালারের ওয়াল মাউন্টেড আয়না, যেখানে সুমুর ছবি টানানো। ছবিগুলো সুমুর বিভিন্ন মুহূর্তে, কিছু হাস্যোজ্জ্বল, কিছু শান্ত। এই ছবিগুলো সব জায়গায় ছড়িয়ে আছে, কেবল দেয়ালে নয়। ছিল ছোট টেবিলের উপর, কাচের ফ্রেমে, এমনকি আয়নার কাছে, যেখানে সুমুর মিষ্টি মুখের ছবি আরো একবার ভেসে উঠল। রুমের পুরো দেয়াল জুড়ে সুমুর বড় বড় ছবি। তার মিষ্টি হাসি আর শান্ত চোখে যেন এক ধরনের অদ্ভুত রহস্য ফুটে উঠেছিল। ছবিগুলোতে সুমু বিভিন্ন পোশাকে, বিভিন্ন পরিস্থিতিতে, কখনো সাদা শাড়িতে, কখনো গোলাপি লেহেঙ্গায়, কখনো আবার চুড়িদারে দেখা যাচ্ছে। প্রতিটি ছবির মাঝে এক ধরনের গভীরতা, যেন তার জীবনের নানা দিকের প্রতিফলন। অন্যদিকে রুমের এক কোণে বিলাসবহুল একটি ছোট্ট বসার এলাকা, 4টি সুন্দর কুশন, একটি কোণার সোফা, সোফার পাশে একটি সাদা মার্বেল টেবিল, যার উপর বেশ কয়েকটি বই, ছোট ক্যান্ডেল আর একটি সোনালী রঙের ভাস্কর্য সাজানো। আরিয়ানের বেডরুমের মেঝেতে হালকা শুদ্ধ রঙের সিল্কের কার্পেট, যা পুরো রুমটিকে আরো অভিজ্ঞান করে তুলেছিল। টেবিলের পাশে বড় একটা আর্কটিক গ্লাস, বিশাল বড় এক ঝলমলে জার, যাতে সুমুর ছবির ফ্রেমগুলো সাজানো। সুমু রুমে প্রবেশ করে সব দেখলো। তার মন চঞ্চল হয়ে উঠলো। সে বুঝতে পারছিল না কেন তার ছবি এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব কি, কেন? সুমু নিজের মনেই বলছিল। তার মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এসব কি, কেন? এই তো আরিয়ান ভাইয়ের রুম। সুমু কিছুটা অবাক হয়ে বলল, তার কণ্ঠে ছিল অদ্ভুত এক বিভ্রান্তি। আপনি আমাকে এসব কেন দেখাচ্ছেন? এখানে আমার এত ছবি কেন? আরিয়ান ভাইয়া এইসব। মৌসেন তার দিকে মৃদু হাসি দিয়ে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, সবকিছু জানবে তো সুমু, কিন্তু প্রথমে তোমাকে আরো একটা জিনিস দেখাতে চাই। মৌসেন সুমুকে ধীরে ধীরে রোজার রুমে নিয়ে গেলেন। দরজা খুলে সুমুর চোখে পড়ল এক অভিজ্ঞান বেডরুম। পুরো রুমটি অত্যন্ত বিলাসবহুল। প্রতিটি কোণায় আরামদায়ক মিষ্টি আলো আর শান্তি। উঁচু সিলিং, বড় বড় জানালা আর পর্দার নরম রঙে সঙ্গে মেশানো সোনালি আলোর প্রতিফলন যেন সবকিছুকে এক অসীম শান্তির মধ্যে ডুবিয়ে দিয়েছে।
বেডরুমের মাঝখানে বিশাল একটি সাদা রঙের কিং সাইজ বেড, যার উপর রেশমি বিছানা এবং ফুলের বালিশ সাজানো। পাশে সুন্দর ছোট ছোট টেবিল কসমেটিক্সের জন্য সাজানো, এক ঝকঝকে আয়না আর দেয়ালে শোভিত আর্টের কাজ, যা রুমটিকে আরো সমৃদ্ধি করে তুলেছে। তবে এই সৌন্দর্য সুমুর মনকে ছুঁতে পারল না, কারণ রোজার রুমের প্রতিটি দেয়াল জুড়ে শেহরাজের ছবি, তার রুক্ষ মুখ, গভীর চোখ আর সেই অদ্ভুত মৃদু হাসি, যা সুমু একবার দেখলে ভোলার নয়। রুমের এক কোণে বড় এক ফ্রেমে শেহরাজের একটি ছবি, যেখানে তিনি একটি সাদা শার্টে ফ্রিকুচকানো অবস্থায় দাঁড়িয়ে আছে, যেন তার সামনে কিছু গুরুতর সমস্যা রয়েছে। ছবিগুলোর মধ্যে আরো কিছু ব্যক্তিত্ব ছিল। এসব কি? সুমু অবাক হয়, মৌসেনের দিকে তাকালো, তার কণ্ঠে কিছুটা ভিন্নতা ছিল। এগুলো শেহরাজ বেটার ছবি। তুমি কি বুঝতে পারছো সুমু? এটা আমার মেয়ের জীবন। কিছু প্রশ্নের উত্তর তুমি পাবে, কিন্তু আগে আরো কিছু দেখো। মৌসেন একটু হাসলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন। ঠিক সেই মুহূর্তে রুমের বেলকনিতে থেকে সজোরে দরজা খুলে বেরিয়ে আসলো আরিয়ান এবং রোজা। সুমু একে একে তাদের দুজনকে দেখতে পেল। আরিয়ানের মুখে সেই চিরচেনা গম্ভীর অথচ আরম্ভপূর্ণ হাসি ছিল। রোজা সবার থেকে এক ধাপ এগিয়ে সুমুর দিকে তাকে মিষ্টি হাসলো, যেন সবকিছুই স্বাভাবিক। মৌসেন সুমুর পাশে এসে দাঁড়ালেন, রুমের দরজা ধীরে ধীরে ভেতর থেকে লাগিয়ে দিলেন। সুমু একে একে সবার দিকে তাকালো, তার মধ্যে ভয় ও অবিশ্বাসের মিশ্রণ তৈরি হতে লাগলো। সুমুর হৃদয়টা অস্থির হয়ে উঠল, তার চোখের কোণে কালো কুয়াশা জমছিল। সুমু দ্রুত এক পা পিছিয়ে গেল। পেছনের দরজা বন্ধ হওয়ার সেই আরো বেশি অস্বস্তিতে পড়ে গেল। এসব কি? সে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি? আপনারা আমার সাথে কি করতে চাইছেন? আমাকে এই বাড়িতে আনার উদ্দেশ্য কি? আরিয়ান ধীরে ধীরে সুমুর একদম কাছে এসে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত জাদু ছিল, যেন সবকিছুতে কন্ট্রোল করতে চায় সে। এক মুহূর্তে সে মৃদু আবেগপূর্ণ কণ্ঠে বলল, বেবি গার্ল। সুমু শিহরিত হয়ে গেল, তার ভেতরটা মোচড় দিয়ে খেল। সে অজান্তে ঘৃণার সাথে মুখ ফিরিয়ে নিল। এই শব্দটা যেন তার ভেতরে এক বিশাল অন্ধকার ছড়িয়ে দিল। তার বুকটা চাপা পড়েছিল, যেন সে এখনো স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না। সে তাড়াহুড়ো করে ফোন থেকে শেহরাজকে কল করার জন্য চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই সময় রোজা দ্রুত এসে তার ফোনটা হাত থেকে কেড়ে নিল। রোজা, এটা আপাতত অফ থাক। ঠান্ডা স্বরে বলল, ফোনটা সযত্নে নিজের কাছে রেখে দিল। সুমুর চোখে আতঙ্ক আর বিস্ময় মেশানো। সে জানত এখন আর কোনো উপায় নেই। পুরো রুমে এক ধরনের চাপানো অস্বস্তিকর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সুমু চেষ্টা করছিল কণ্ঠ চেপে রাখতে, কিন্তু তার মন আর শরীর দুটোই কাঁপছিল। আরিয়ান তার চোখে এক ধরনের বিজয়ী হাসি নিয়ে বলল, আজ কোথায় পালাবে বেবি গার্ল? এটা আমার খাঁচা, আর আজ কিছুক্ষণের জন্য হলেও তুমি আমার খাঁচায় বন্দি। মৌসেন চুপচাপ দাঁড়িয়ে ছিল, তার চেহারায় কোনো বিশেষ অনুভূতি ছিল না, যেন সে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দিয়েছিল। সুমা আতঙ্কিত হয়ে দরজার দিকে তাকালো, তার শরীর কাঁপছিল, চোখে ভয় আর হতাশা মিশ্রিত ছিল। মৃদু কণ্ঠে বলল, আপনারা এমন কেন করছেন? আমাকে বাড়ি যেতে দিন, আমার ফোনটা দিন, রুমের দরজা খুলুন, আমি চলে যাব। মৌসেন ঠান্ডা চোখে সুমুর দিকে তাকালেন, ধীরে ধীরে পা এগিয়ে এসে বললেন, ওয়েট, যাবো তো। এই দেখো সুমু। তিনি রুমের এক কোণে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে গভীর এক নিঃশ্বাস নিলেন এবং মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, আমার 2 ছেলে মেয়ে, দুটোই চাঁদের টুকরা। ছোট থেকে যা চেয়েছে আমি সব দিয়েছি। আমার প্রথম সন্তান আমার ছেলে আরিয়ান, ও তোমাকে চায়। আর আমার দ্বিতীয় সন্তান রোজ, শেহরাজ বেটাকে চায়। থামলেন মৌসেন, তিনি আবারও কথা বলতে শুরু করলেন, তুমি শেহরাজকে ছেড়ে দাও সমু, আমার ছেলেকে বিয়ে করে নাও। আমি জানি না আমার ছেলে আর শেহরাজ তোমার মধ্যে কি দেখেছে, কিন্তু কাল রাতে যখন ওরা 2 ভাই বোন আমার কাছে এসে একজন তোমাকে আর একজন শেহরাজকে চাইলো, আমি একবারও ওদের প্রশ্ন করিনি। তারা চেয়েছে মা হিসাবে আমি দিব। মৌসেন ধীরে ধীরে সুমুর হাত ধরলেন, তার চোখে এক গভীর দৃঢ়তা, যেন তিনি জানতেন এই মুহূর্তে সুমুকে কিভাবে প্রলুব্ধ করবেন। আমি তোমাকে বলছি সুমু, তুমি শেহরাজকে ছেড়ে দিলে আমার মেয়েটা শেহরাজকে পাবে, আর আমার ছেলেটা তোমাকে পাবে। আমাদের কোনো কমতি নেই সমু। তুমি যদি চাও আমি তোমাকে সবকিছু দিতে পারি। সুমু একে একে মৌসেনের কথাই শুনছিল, তার মন বিষণ্ণতায় ভরা ছিল।
এই কথাগুলো যেন তার আতঙ্ক এক পলকে চুরমার করে দিচ্ছিল। তার চোখে কিছুটা আতঙ্ক, এই কথাগুলো যেন তার আত্মাকে এক পলকে চুরমার করে দিচ্ছিল। তার চোখে কিছুটা আতঙ্ক, কিছুটা শূন্যতা ছিল। সুমু কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো। তার বুকের ভেতর যেন আগুন জ্বলছিল। আচমকা সে দৃঢ় হয়ে উঠল। তার ভয়ে মুছে গিয়ে চোয়াল শক্ত হলো। সে মৌসেনের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। চোখে ছিল আগুনের মধ্যে সাহস। সে কাপা কঞ্চে কিন্তু দৃঢ় গলায় বলল, আমি কোনো পণ্য নই যে চাইলে কিনে নেওয়া যায়। এখন খান সাহেব আমার স্বামী, তাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আপনারা যতই চেষ্টা করুন, আমি আমার ভালোবাসাকে কখনো ছেড়ে দিব না। তার কথা শুনে রোজার মুখ বিকৃত হয়ে গেল। সে এগিয়ে এসে সুমুর হাত চেপে ধরে রূঢ়ভাবে ঝাঁকিয়ে বলল, তুই কে? হ্যাঁ, আমাদের ইচ্ছের বিরুদ্ধে যাবি? দেখিস আজ তোর অহংকার মাটিতে মিশিয়ে দেব। সুমু যন্ত্রণায় মুখ বিকৃত করে হাত ছাড়ানোর চেষ্টা করলো। রোজার জোরে চেপে ধরতে সুমুর হাত। ঠিক সেই সময় অপ্রত্যাশিতভাবে আরিয়ান এগিয়ে এসে রোজার হাত সজোরে সরিয়ে দিল। তার চোখে ছিল বিদ্রুপ ও রাগের ঝলক। গম্ভীর গলায় বলল, রোজা, তুই সীমা ছাড়াচ্ছিস। হাত তুলবি না ওর গায়ে, আঘাত করবি না ওর শরীরে। হতভম্ব হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান সুমুর দিকে ফিরল। তার গলার সুর অনেকটাই নরম হয়ে এলো। আমি কাউকে তোমার গায়ে হাত দিতে দেব না বেবি গার্ল। সুমু এক পা পেছনে সরে গেল। তার শরীর কাঁপছিল, চোখ ভরা ছিল ঘৃণা আর অসম্ভব একটা আতঙ্ক। সে ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে মোহসেনকে বলল, আপনি কি করছেন? যদি সত্যি কোনো সম্মান থাকে তাহলে আমাকে জোর করে আটকে রাখতেন না। দয়া করে আমাকে যেতে দিন, আমি এখান থেকে যেতে চাই। যদি সামান্য মানবিকতা বেঁচে থাকে আপনাদের মধ্যে তাহলে আমাকে যেতে দিন। আর আজ আমাকে যা যা বললেন সেসব আমার খান সাহেবের সামনে গিয়ে বলুন। মোহসেন তেরে আসতে গেলে আরিয়ান এক আটকায়। চোখের ইশারায় রোজা আর মোহসেনকে বেরিয়ে যেতে বলে। মোহসেন প্রথমে কিছুটা দ্বিধায় বললেন, তারপর চাপা ভঙ্গিতে রোজার হাত ধরে বললেন, চলো রোজা। রোজা অসন্তুষ্ট মুখ করে বিরক্তিতে ঠোঁট কামড়ে সুমুর দিকে এক দৃষ্টিতে তাকালো। তারপর মায়ের সাথে রুম থেকে বেরিয়ে গেল। সুমু বেরিয়ে যেতে নিলে আরিয়ান এগিয়ে গিয়ে রুমের দরজা ভেতর থেকে লক করে দিল ধীরে, অত্যন্ত সচেতন ভাবে, যেন বুঝিয়ে দিল এই রুম এখন তার তৈরি করা একখানা বন্দি দুনিয়া। সুমু হতভম্ব হয়ে দরজার দিকে তাকালো। তার শরীর থর থর করে কাঁপছিল। আরিয়ান ফিরে এসে সুমুর দিকে এক পা করে এগোতে লাগলো। তার চোখে এখন আর রাগের ঝলক ছিল না, বরং গম্ভীর কোনো আবেগের ছায়া ছিল। নরম অথচ তীক্ষ্ণ স্বরে বলল, আমি কাউকে তোমার গায়ে হাত তুলতে দেবো না বেবি গার্ল। আর আজ তুমি শুধু আমার। তুমি পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। আজ তুমি আমার কাছে বন্দি, শুধু তুমি আর আমি। সুমু আতঙ্কে কয়েক কদম পেছাতে লাগলো। তার কঠিন কণ্ঠ কাঁপছিল। সে নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক মতন। মুখ থেকে বেরিয়ে এলো, আর দয়া করে আমাকে যেতে দিন। ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে মুখে স্পষ্ট লালসার ছাপ। ঠোঁটের কোণে ছিল এক ভয়ঙ্কর বিজয়ী হাসি। সে এক ঝটকায় সুমুর দিকে হাত বাড়ল। সুমু আঁককে উঠে পাশ কাটিয়ে গেল। ভয় আতঙ্কে তার শরীর ঘামছিল, হৃৎপিণ্ড যেন ছুটছিল অদম্য গতিতে। আরিয়ান মজা পেয়ে হালকা হেসে উঠল। সেই হাসির শব্দে রুমের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। সুমু দৌড়ে রুমের এক কোণায় গিয়ে দাঁড়ালো। পায়ের কাটা স্থান দিয়ে রক্ত বেরিয়ে এলো সুমুর। আরিয়ান আবারও এগিয়ে এলো। সুমুর হাতের কাছে যা পাচ্ছিল তাই তুলে আরিয়ানের দিকে ছুঁড়ে মারতে লাগলো। প্রথমে একটা টেবিল ল্যাম্প ছুঁড়ে মারলো। ল্যাম্প মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আরিয়ান হেসে উঠল, যেন পুরো দৃশ্যটা তার জন্য এক অদ্ভুত খেলায় পরিণত হয়েছে। সুমু এবার টেবিলের উপর বইগুলোই ছুঁড়ে মারল। তারপর ছোট্ট একটা ফুলদানি কাচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। আরিয়ান একটু সরে দাঁড়ালো, তবে তার মুখের সেই মজা পাওয়ার হাসি মুছে গেল না একবারও। সে ধীরে ধীরে বলে উঠল, উফ, আবার বেবি গার্ল তো অনেক ফাইটার। হ্যাঁ, প্রবলেম নেই বেবি গার্ল। আগে তুমি করো ফাইট, তারপর আমি করব। তবে এইভাবে না, অন্যভাবে। সুমু তখনও একেবারে কোনি গুটিয়েছিল। তার গলা কাঁপছিল, চোখে কান্না টলমল করছে। সে দুহাত জোর করে কেঁপে কেঁপে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সম্মান নষ্ট করবেন না। দয়া করে আমাকে বাঁচতে দিন। তার কণ্ঠের করুণ আরতি সারা রুমে নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দিল। সুমুর মুখের করুণ ভিক্ষার সেই আরতি শুনে কিছু মুহূর্তের জন্য আরিয়ানের চোখের দৃষ্টিও পাল্টে গেল। কিন্তু তার ঠোঁটে তখনও এক অদ্ভুত গভীর রহস্যময় হাসি খেলা করছিল।
আরিয়ানের সামনে তখন দাঁড়িয়ে ছিল এক ভীত অসহায় কাঁপতে থাকা সুম, যার চোখে ছিল শুধু নিজের সম্মান রক্ষার প্রার্থনা। সুমু 2 হাত জোর করে আরো করুণভাবে অনুনয় করল, তার কণ্ঠে কাঁপুনি, চোখে আতঙ্কের ঘন ছায়া। আরিয়ান এগিয়ে গেল, ভয়ে সুমুর শরীর আরো কুকড়ে গেল, তার বুকের ভেতর চাপা ভাব অনুভব হলো। মনে হলো যেন তার শ্বাস আটকে আসছে। সুমু এক হাত তার বুকে চেপে ধরল, তার হাঁপানির মতন অবস্থা হলো, কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু তীব্রভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যত চেষ্টা করছিল মনে হচ্ছিল বায়ু পৌঁছাচ্ছে না। তার শরীর কাঁপছিল, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে এখন প্যানিক অ্যাটাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার ভেতর থেকে অস্পষ্ট একটাই শব্দ, খান সাহেব আমাকে বাঁচান, বের হলো। তার ফিসফিস করা কণ্ঠ যেন বাতাসে মিশে হারিয়ে যাচ্ছিল। হু হু করে কেঁদে উঠল সুমু। সুমু কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল, তার চোখে পানি, ঠোঁট কাঁপছে। সে নিজের বুক চেপে ধরে হাঁপাচ্ছিল, দম নিতে পারছিল না। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। আরিয়ান মুহূর্তে যেন থমকে গেল। তার মুখের সেই বিদ্রুপাত হাসি একটুখানি ম্লান হলো, কিন্তু পরক্ষণেই তার ছোট্ট কোণে আবার রহস্যময় ছায়া ফুটে উঠল। সারা রুম তখন নিস্তব্ধ, শুধু সুমুর ছটফটানো নিঃশ্বাসের টুকরো টুকরো শব্দ ভেসে আসছিল। সুমুর এই অবস্থা দেখে আরিয়ান কিছুটা আতঙ্কিত হয়ে গেল। সে দ্রুত দরজা খুলে দিল, কিন্তু সুমু উঠে দাঁড়াতে পারল না। অনেক কষ্টে নিজেকে টেনে দাঁড় করালো, ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে এসে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো সে। আরিয়ান আরো আতঙ্কিত হয়ে পড়লো। দ্রুত রোজাকে ফোন করলো সে। খবর পেয়ে রোজা, রুহি খাতুন সহ সকলে গার্ডেন থেকে দৌড়ে বাড়ির ভেতরে চলে এলো। রুহি খাতুন সুমু নিথর শরীর কোলে তুলে নিয়ে মাটিতে বসে পড়লেন। এক সার্ভেন্টকে দ্রুত পানি আনতে বললেন। সার্ভেন্ট দৌড়ে গিয়ে পানি এনে দিল। রুহি খাতুন সেই পানি সুমুর মুখে ছিটালেন, কিন্তু কোনো সাড়া নেই। সুমু তখনও নিথর, জ্ঞান শূন্য। ছোট্ট ফিরোজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নিউফ্রেন্ড টকগুলো প্লিজ। মৌসেন আরিয়ানকে এক পাশে টেনে নিয়ে রীতিমতো ধমকে দিলেন। কি করছো তুমি ওর সাথে? সুস্থ ছিল, এমন হলো কিভাবে? আরিয়ান মাথা নিচু করে ফিসফিস করে বলল, Believe me, Mom, I didn't even touch her. I just wanted to scare her a little. But I did not know Bangladeshi girls are so desperate about their honor. She panicked over the fear of losing it and fainted. আমাকে বিশ্বাস করো মম, আমি ওকে ছুঁয়েও দেখিনি, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমি জানতাম না বাংলাদেশের মেয়েরা নিজের সম্মান নিয়ে এতটা ডেসপারেট হয়। সম্ভবত সম্মান হারানোর ভয়ে প্যানিক অ্যাটাক হয়ে অজ্ঞান হারিয়েছে। মৌসেন কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, শাট আপ। শোনো, তুমি এইসবের কিছুই জানো না। তুমি শুধু জানো তুমি সুমুকে অজ্ঞান অবস্থায় করিডোরে পড়ে থাকতে দেখেছো। ওকে মম। গুড। মৌসেন এগিয়ে গেলেন সুমুর কাছে, সুমুর পাশে বসে বলেন, ও আমাকে বলল ওয়াশরুমে যাবে, আমি ওকে রোজার রুমে দিয়ে আসলাম, কিন্তু এইটুকু সময়ের মধ্যে এত অসুস্থ কিভাবে হয়ে গেল? রুহি খাতুন শেরাজকে কল করলো, কিন্তু শেরাজের ফোন বন্ধ পেল। রোজা পকেট থেকে সুমুর ফোনটা বের করলো। স্ক্রিনের উপর 15 মিনিট আগে শেরাজের করা 17টা মিসড কল ভেসে উঠলো। রোজা ফোনটা নিয়ে নিজের রুমেই ঢুকলো। রুমের অবস্থা দেখে সুকুচকালো রোজা। মেঝের উপর সুমুর পড়ে থাকা ব্যাগের মধ্যে ফোনটা রেখে দিয়ে বেরিয়ে আসলো। রুহি খাতুন শেহরাজকে ফোনে না পেয়ে অর্ণা খাতুনের ফোনে কল করলো। অর্ণা খাতুন কল রিসিভ করতে সবটা খুলে বলল রুহি খাতুন। অর্ণা বেগম হাতকে উঠে বললেন, মেয়েটা অসুস্থ অবস্থায় আপনাদের বাসায় গেল, এখন বলছেন এমন অবস্থা, ওকে হসপিটালে নিন, আমরা আসছি। এই মেয়ে আমার ছেলের জীবন, ওর কিছু হলে শেহরাজ আস্ত রাখবে না কাউকে। ছেলে আমার কিছুক্ষণ আগে আমাকে কল করে বলেছে সুমু কোথায়, ও ফোন কেন তুলছে না। আমি ওকে বললাম সুমু গার্ডেনে ফিরোজার সাথে, আর ওর ফোন রুমে। ঈশিতাকেও আমি কিছুই বলতে দেইনি। বউয়ের পা কেটেছে, সে অবস্থায় বাহিরে বের হয়েছে বলে একটু রাগ দেখিয়ে আমাকে বলল ওর খেয়াল রাখতে। শেহরাজ এখন মিটিংয়ে, ওর মিটিং শেষ হওয়ার আগে সুমুকে সুস্থ করে তুলতে হবে। কথাগুলো বলে কল কাটলেন অনন্যা বেগম। তারপর ঈশিতাকে বাড়িতে থাকতে বলে তিনি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। লাক্স কনফারেন্স রুম, সেখানে উপস্থিত শেহরাজ খান, স্যান্ডি, শারবাজ, আরবাজ এবং বিদেশি ক্লায়েন্ট মিস্টার লোগান, মিস ইউমি, মিস্টার
রড্রিগেজ। শেহরাজ খান স্থির অথচ দৃঢ় কণ্ঠে বলল, Good morning, everyone. Thank you for joining us today. Let's talk about what truly drives SK Luxi, something we proudly call the soul of SK. সুপ্রভাত সবাইকে। আজকের জন্য ধন্যবাদ। চলুন আমরা কথা বলি আমাদের ব্র্যান্ডের আসল চালিকা শক্তি নিয়ে, যাকে আমরা বলি দ্য সোল অফ এসকে। মিস্টার লোগান মাথা নাড়িয়ে বলল, Looking forward to it, Mr. Khan.